আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে হাজার হাজার ছোট ছোট কম শক্তির সেন্সর, এরা কিভাবে নিজেদের মধ্যে কথা বলে একটা বিশাল শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে? চলুন আজ এই দারুণ ইন্টারেস্টিং বিষয়টার গভীরে যাওয়া যাক। ব্যাপারটা বোঝার জন্য আসুন একটা কলেজ ফেস্টের কথা ভাবি। বিশাল আয়োজন, চারদিকে হইচই, আর হাজার হাজার ভলান্টিয়ার ছোটাছুটি করছে। আচ্ছা, এদের তো নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে হবে, তাই না? কিন্তু সমস্যা হলো, সবার ফোনের ব্যাটারি তো সীমিত। এই সাধারণ দৃশ্যটাই কিন্তু ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের সবথেকে বড় চ্যালেঞ্জটাকে আমাদের সামনে তুলে ধরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসল চ্যালেঞ্জটা হলো এনার্জি। সে কলেজ ফেস্টের ভলেন্টিয়ারই হোক বা আমাদের সেন্সর নেটওয়ার্কের নোড, দুজনের জন্যই শক্তি সীমিত। প্রত্যেকটা মেসেজ পাঠাতে বা রিসিভ করতে ব্যাটারি খরচ হয়। তো আসল প্রশ্নটা হলো, এই ব্যাটারিকে আমরা যতটা সম্ভব বেশি দিন চালাবো কিভাবে? এই সমস্যার সমাধানটা বুঝতে চলুন আমরা পুরো কমিউনিকেশন প্রসেসটাকে 3টে ভাগে ভেঙে নিই। প্রথমে আমরা দেখব কথা বলার কিছু বেসিক নিয়মকানুন, তারপর জানব মেসেজটা আসলে কিভাবে পাঠানো হয়, আর সবশেষে আমরা শিখব কিছু স্মার্ট রাউটিং কৌশল যা পুরো খেলাটাই বদলে দেয়। তো প্রথম পর্ব, কথা বলার নিয়ম। ভাবুন তো, একটা গ্রুপে যদি সবাই একসাথে কথা বলতে শুরু করে কি হবে? একটা হট্টগোল ছড়া আর কিছুই না। ঠিক সেভাবেই সেন্সর নেটওয়ার্কেও কিছু নিয়ম মানতে হয়। এই নিয়মগুলো ঠিক করে দেয় ম্যাকলেয়ার, যার প্রধান কাজ হলো বিশৃঙ্খলা এড়ানো আর অবশ্যই ব্যাটারি বাঁচানো। এই স্লাইডটা খুব ভালো করে দেখুন। এখানে দুটো অ্যাপ্রোচের তুলনা করা হয়েছে। একটা হলো অলওয়েজ অন, যেটা অনেকটা ফোনের স্ক্রিন সারাদিন অন করে রাখার মতো। প্রচুর ব্যাটারি নষ্ট হয়। কেন? কারণ আইডল লিসনিং, মানে মেসেজ আসুক বা না আসুক, সারাক্ষণ কান পেতে বসে থাকা। আর অন্যটা হলো এসম্যাকের মতো লো ডিউটি সাইকেল প্রোটোকল। এটা অনেকটা প্রতি ঘন্টায় একবার ফোন চেক করার মতো। হ্যাঁ, হয়তো মেসেজ পেতে একটু দেরি হতে পারে, কিন্তু শক্তি বাঁচে এনর্মাসলি। তাহলে এই এসম্যাক জিনিসটা আসলে কি? খুব সহজ। এটা এমন একটা প্রোটোকল যেখানে সেন্সরগুলো নিজেদের মধ্যে একটা রুটিন ঠিক করে নেয়। তারা বেশিরভাগ সময় ঘুমিয়ে বা স্লিপ মোডে থাকে, আর একটা নির্দিষ্ট সময় পরপর জেগে উঠে চেক করে কোনো মেসেজ এসেছে কিনা। ঠিক যেমন ফেস্টের ভলেন্টিয়াররা ঠিক করল যে তারা প্রতি ঘন্টায় শুধু 1 মিনিটের জন্য ওয়াকিটকি অন করবে। ভাবুন কি পরিমাণ শক্তি বেঁচে যাবে। তাহলে সারাক্ষণ কান পেতে থেকে শক্তি নষ্ট না করার জন্য এসিমেকের মতো প্রোটোকলগুলোর মূল আইডিয়াটা ঠিক কি? বেশ, কথা বলার নিয়ম তো বোঝা গেল। নোটগুলো এখন জানে কখন কথা বলতে হবে। কিন্তু এবার প্রশ্ন হলো, একটা মেসেজ নেটওয়ার্কের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাবে কিভাবে? চলুন এবার রাউটিংয়ের বেসিক্সগুলো দেখে নেওয়া যাক। সবচেয়ে সহজ আর বেসিক উপায়টার নাম হলো ফ্লাডিং। ব্যাপারটা অনেকটা এরকম। একজন ভলেন্টিয়ার একটা মেসেজ চিৎকার করে বলল, আর তার কথা যারা যারা শুনল তারাও আবার সেই একই মেসেজ চিৎকার করে বলতে শুরু করল। হ্যাঁ, মেসেজটা হয়তো নেটওয়ার্কের কোনায় কোনায় পৌঁছে যাবে, কিন্তু এর সমস্যাটা কি? আরে বাবা, এ তো চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রচুর শক্তি নষ্ট, আর একই মেসেজ বারবার আসায় নেটওয়ার্ক জ্যাম হয়ে যাবে। মানে শুধু অন্ধের মতো চিৎকার করার থেকে তো নিশ্চয়ই আরও অনেক ভালো উপায় আছে, তাই না? এই ফ্লাডিংয়ের সমস্যাগুলোই আমাদের আরও বুদ্ধিমান বা স্মার্ট রাউটিং স্ট্র্যাটেজির দিকে ঠেলে দেয়। পর্ব 3, স্মার্ট রাউটিং স্ট্র্যাটেজি। তো চলুন এবার দুটো খুব স্মার্ট পদ্ধতির সাথে আলাপ করা যাক। একটার নাম লিচ আর অন্যটা ডিরেক্টেড ডিফিউশন। এরা আগের সমস্যাগুলোর দারুণ সমাধান নিয়ে আসে। প্রথমে আসি লিচে। এর পুরো নাম লো এনার্জি অ্যাডাপটিভ ক্লাস্টারিং হায়ারার্কি। এখানে নোডগুলো ছোট ছোট দলে বা ক্লাস্টারে ভাগ হয়ে যায়। প্রত্যেকটা দল থেকে একজন ক্লাস্টার হেড বা সহজ কথায় একজন টিম লিড বেছে নেওয়া হয়। এই টিম লিডের কাজ হল তার দলের সবার থেকে ডেটা কালেক্ট করা, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে একসাথে করে তারপর বেস স্টেশনে পাঠানো। এতে বাকিদের অনেক কম কাজ করতে হয় আর তাদের শক্তিও বাঁচে। লিচ প্রোটোকলটা মূলত দুটো ধাপে কাজ করে। প্রথমে আসে সেটআপ ফেজ। এখানে কিছু নোড নিজে থেকেই ঠিক করে যে তারা ক্লাস্টার হেড হবে। তারপর তারা সেটা সবাইকে জানিয়ে দেয়। বাকি নোডগুলো নিজেদের সবচেয়ে কাছের হেডের দলে যোগ দেয়। ব্যাস, দল তৈরি। এরপর শুরু হয় স্টেডি স্টেট ফেজ, যেখানে ডেটা আদান প্রদান হয়। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, এই টিম লিডের ভূমিকাটা কিন্তু ফিক্সড নয়, এটা ঘুরতে থাকে। ফলে একজনের উপর বেশি চাপ পড়ে না, আর শক্তির খরচটা সবার মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায়। আচ্ছা, লিচের মতো হায়ারকিক্যাল রাউটিংয়ে এই যে দল তৈরি করা হচ্ছে, এটা ঠিক কিভাবে পুরো নেটওয়ার্কের মোট শক্তি বাঁচাতে সাহায্য করে? এবার আমরা চিন্তাভাবনায় একটা বড়সড় বদল আনব। নতুন কনসেপ্টটার নাম ডেটা সেন্ট্রিক রাউটিং। এতদিন আমরা ভাবছিলাম একটা নির্দিষ্ট নোড বা সেন্সর থেকে ডেটা কিভাবে পাব,
কিন্তু ডেটা সেন্ট্রিক মডেলে আমরা নির্দিষ্ট সেন্সরকে খুঁজি না, আমরা নির্দিষ্ট ডেটাকে খুঁজি। মানে ডেটাটা কে দিচ্ছে সেটা বড় কথা নয়, কি ডেটা পাচ্ছি সেটাই আসল। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অ্যাড্রেস সেন্ট্রিক অ্যাপ্রোচটা হলো ভলান্টিয়ার প্রিয়া কোথায় জিজ্ঞাসা করার মতো। এখানে আমরা নির্দিষ্ট একজনকে খুঁজছি। আর ডেটা সেন্ট্রিক অ্যাপ্রোচটা হলো গেট 3 এর ভিড়ের কী অবস্থা জিজ্ঞাসা করার মতো। এখানে আমার খবরটা দরকার, খবরটা প্রিয়া দিক বা রাহুল তাতে কিছু যায় আসে না। ডাইরেক্টেড ডিফিউশন হল এই ডেটা সেন্ট্রিক পদ্ধতির একটা ক্লাসিক উদাহরণ। এখানে কি হয়, ধরুন বেস স্টেশন বা সিঙ্ক একটা ইন্টারেস্ট বা চাহিদা পাঠালো, যেমন আমার সেই সব জায়গার ডেটা চাই যেখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এই চাহিদাটা পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে আর একটা পথ বা গ্রেডিয়েন্ট তৈরি করে। আর তারপর যে সেন্সরগুলোর কাছে এই ডেটাটা আছে তারা সেই পথ ধরে ডেটাটাকে বেস স্টেশনের দিকে টেনে বা পাঠিয়ে দেয়। এই দুটো প্রোটোকল যাতে গুলিয়ে না যায় তার জন্য একটা ছোট্ট ট্রিক আছে, মনে রাখবেন। লিচকে লিডার আর ডিফিউশনের ডিমান্ড। লিচ কাজ করে ক্লাস্টার লিডার দিয়ে আর ডাইরেক্টেড ডিফিউশন কাজ করে ডেটার চাহিদা বা ডিমান্ড দিয়ে। তাহলে নেটওয়ার্ক কমিউনিকেশনের দিক থেকে দেখলে প্রিয়া কোথায় আর গেট 3-এর পরিস্থিতি কি, এই দুটো প্রশ্নের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কি? পর্ব 4, সেন্সর থেকে সমাধান। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক থিওরিটিক্যাল জিনিস নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো এইসব প্রোটোকল বাস্তবে আমাদের কি কাজে লাগে, আর এগুলো জানাটা এত জরুরি বা কেন? চলুন একবার ঝালিয়ে নিই আমরা কি শিখলাম। শক্তি বাঁচানোর 3টে মূল কৌশল। প্রথমত এসএমএসি আমাদের শেখালো স্লিপ সাইকেলের ব্যবহার, যখন দরকার নেই তখন শক্তি নষ্ট না করে ঘুমিয়ে থাকো। দ্বিতীয়ত লিচ শেখালো টিম লিডারের কনসেপ্ট, দলে কাজ করো আর নেতৃত্ব ভাগ করে নাও। আর তৃতীয়ত ডাইরেক্টেড ডিফিউশন শেখালো ডেটা কোয়েরির জাদু। সঠিক প্রশ্ন করো, যে ডেটা চাও সেটাই চাও, ডিভাইসের নাম ধরে নয়। আর ভাববেন না এগুলো শুধু বইয়ের কথা, বাস্তবে স্মার্ট চাষাবাদে মাটির আর্দ্রতা মাপা থেকে শুরু করে জঙ্গলে দাবানল লাগলে অ্যালার্ট দেওয়া বা ইন্টেলিজেন্ট বিল্ডিংয়ের এনার্জি বাঁচানো, এমনকি দূর থেকে রোগীর স্বাস্থ্য মনিটর করা, এই সব জায়গায় এই প্রোটোকলগুলোই কিন্তু আসল নায়ক। আসল কথাটা হলো এই যে প্রোটোকলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো আসলে ভবিষ্যতের ইন্টারনেট অফ থিংস বা আইওটির ব্যাকরণ। এগুলো বোঝা মানে সেই ভাষাটা শেখা যে ভাষায় আগামী দিনে কোটি কোটি স্মার্ট ডিভাইস একে অপরের সাথে কথা বলবে। তাই এটা শুধু একটা সেমিস্টারের টপিক নয়, এটা আসলে ভবিষ্যতের টেকনোলজির ভাষা শেখা যা আমাদের কেরিয়ারে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। শেষে শুধু একটা কথাই বলবো, আসল চ্যালেঞ্জটা শুধু জিনিসগুলোকে ইন্টারনেটের সাথে কানেক্ট করা নয়। আসল চ্যালেঞ্জ হলো আমাদের চারপাশের ভৌত জগৎ আর ডিজিটাল জগতের মধ্যে একটা সার্থক কথোপকথন তৈরি করা। আর এমন একটা কথোপকথন যেটা করতে গিয়ে সবকিছুর ব্যাটারি শেষ হয়ে যাবে না।